হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, অষ্টম শ্রেণী। পরিমিত্রা বইয়ের 214 নম্বর পাতায় 214 নম্বর পাতায় যে স্কুলটা আছে সেটা আজকে আমরা সলভ করব। তো আজকে আমরা করব বীরভূম জেলা স্কুল 4 নম্বর স্কুল গ্রুপের প্রথম কোশ্চেন বলছে যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে অপশান ডি, বিকিরণ পদ্ধতিতে। তারপরে বলেছে পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেন্টিগ্রেড। এসআইতে বরফ গলনের লিনতাপ কত হবে? এটা 336 কিলোজুল পার কেজি। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত কী হয়? প্রধানত প্রোটিন জাতীয় যৌগ। বলছি এপি প্লাস সিউ থেকে FeCl2 প্লাস সিউ বিক্রিয়া জারিত হয়েছে কোনটি? এখানে জারিত হয়েছে হচ্ছে লোহা। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এটা কী হবে? এটা হচ্ছে খাদ্য লবণ। ঊর্ধ্বাকাশে এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন প্রাকৃতিক তড়িৎ কোষ কী? সেটা হচ্ছে বজ্রপাত। অসংক্রামক রোগ ঘটিত মহামারী কোনটি? করোনারি হার্ট ডিজিজ। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হলো এক প্রকার। অপশান সি, ম্যাঙ্গানিজ। ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা উত্তর হবে কি? অ্যাসিটিলিন। যে নাবি জাতের ধান হলো কোনটি? সেটা হলো পঙ্কজ। ড্যালাপন ব্যবহৃত হয়, এটা কী হবে? আগাছা নাশক রূপে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, চারশো গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করতে 3360 ক্যালোরি তাপ লাগে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত হবে? দেখে না উত্তরটা কীভাবে করবে। কি বলছে? ভর কত? 400 গ্রাম, তাই তো? তাহলে এম দেওয়া আছে কত? 400 গ্রাম। তারপর কি বলেছে? উষ্ণতা 30 থেকে 70 করা হচ্ছে, অর্থাৎ ∆T এর মান কত? 70 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ যাবে, মানে 40 ডিগ্রি। তাপমাত্রা কত হচ্ছে তাহলে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। তারপরে বলেছে কি কত ক্যালোরি তাপ লাগে? বলছে এইচ এর মান বলে দেওয়া আছে কত? 3360 ক্যালোরি তাপ লাগবে। ঠিক আছে, বের করতে বলেছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত, এস এর মান কত বের করতে বলেছে। তাহলে আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্রটা জানি এইচ ইজ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু টি। যদি এস এর মান বের করতে হয় তাহলে কত হবে? এইচ বাই এম ইন্টু টি হবে। এইচ মানে কত? 3360 বাই কত হবে? এম মানে কত? এম মানে হচ্ছে 400 ইন্টু কত? 40। 400 ইন্টু 40, তাই তো? এখান থেকে কাটাকাটি করো, 0 কাটবে, 4 দিয়ে কাটাকাটি করো, 4 8 32, 1 16, 4 4 16। আবার কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে 100, আর এখানে কত হবে? 4 দিয়ে 4 2 8, 4 1 4, মানে 21 বাই কত হচ্ছে? 100। তাহলে কত হচ্ছে এখানে? তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 21 বাই 100, তার মানে 0.21। তাহলে 0.2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের একক হবে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা গেল, টোটাল অঙ্কটা দেখে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে একক উল্লেখ, অবশ্যই একক উল্লেখ করে দিয়েছি। ইংরেজ বিজ্ঞানী জেমস ডিউয়ার কিন্তু তোমাদের বইতে এটা আছে, দেখে নেবে। ডিউয়ার থার্মোফ্লাক্স আবিষ্কার করেন। হিরে তাপের সুপরিবাহী পদার্থ, এটা কিন্তু কী হবে? সত্য হবে, এটা সত্য। শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় এরূপ একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় অ্যাসিটিলিন C2H2। শব্দ দিলে 2 কার্বন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে, এখানে দিতে হবে শব্দ। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু আমরা আগে একটা স্কুলেও করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। শব্দের প্রভাবে কিন্তু বিক্রিয়া হচ্ছে। ZNO প্লাস ZN প্লাস CO, এই বিক্রিয়ায় কোনটি জারিত আর কোনটি বিজারিত হয়েছে? এই বিক্রিয়ায় কোনটি জারিত আর কোনটি বিজারিত হয়েছে? মনে রাখবে এক্ষেত্রে কার্বন জারিত হয়েছে, হয়েছে এবং ZNO এটা হচ্ছে বিজারিত হয়েছে। ZNO এটা কিন্তু বিজারিত হয়েছে। তারপরে বলেছে মরিচার সংকেত লেখো।
তোমরা দেখে নাও মরিচার সংকেতটা, তোমাদের বইতেই লেখা আছে, বইতেই দেখে দিচ্ছি। মরিচার সংকেত এই দেওয়া আছে, Fe2O3 ডট NH2O। এন হলো হচ্ছে জলের অণুর সংখ্যা যা নির্দিষ্ট নয়, এটা হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড, এটা হচ্ছে মরিচার সংকেত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, এটা এখানে লিখে দিই তাহলে। এটা Fe2O3 ডট NH2O, এটা হচ্ছে মরিচার সংকেত। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী বলছে। তারপরে কোশ্চেন বলছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ব্যাখ্যা দাও। তো তোমাদের রায়মার্টিন যে বইটা আছে সেই বইয়ের 300 পেজে তোমরা এটার উত্তর পেয়ে যাবে। উত্তরটা দেখে নাও, তোমাদের কাছে যে রায়মার্টিন বই আছে সেই বইয়ের 300 পেজে কিন্তু উত্তরটা তোমরা পেয়ে যাবে। এই যে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ব্যাখ্যা করো, এখান থেকে এটা লিখবে। সবটা লেখা দরকার নেই, ছোটো উত্তর চেয়েছে লিখে দেবে নিজের ভাষায়। ঠিক আছে, লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়। লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে তোমরা আছে রূপোর প্রলেপ তো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ইউজ করো। ঠিক আছে, পটাশিয়াম, উত্তর কী হবে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, তারপরে বলেছে কি যে অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। দেখে নাও এটার উত্তরটা কীভাবে তোমরা লিখবে, এর উত্তরটা দেখে নাও। জলের তড়িৎ বিশ্লেষণে কী হচ্ছে, ক্যাথোডে H2 এবং অ্যানোডে O2 উৎপন্ন হয়। জলের এভাবে লিখবে যে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন O2 কত, 22.4 বাই কত 2, মানে 11.2 লিটার। ঠিক আছে, 11.2 লিটার, ঠিক কিন্তু উত্তর হবে। তাহলে তাকে বলেছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। চিত্রের পি আর কিউ বিন্দুর মধ্যে বিভব কত, যদি পি বিন্দু শেষ প্রান্তে 1.5 ভোল্ট, এখানে 1.5 ভোল্ট, তাহলে 1.5 প্লাস 1.5, তার মানে হচ্ছে 3.0 ভোল্ট। ক্যান্সেল হবে। পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোন আম সবচেয়ে আগে পাকে, এটা কী হবে, এটা গোলাপ খাস। এটা কী হবে, হিমসাগর বা গোলাপ খাস, হিমসাগর। কালো চায়ের উপকারিতা কী, তারপরে কোশ্চেন কি, কালো চায়ের উপকারিতা এই যে দেওয়া আছে। কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে, এতে দেহে প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা পালন করে। এটাই কিন্তু কালো চায়ের উপকারিতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, এটি সচিত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে তরলের ওপর চাপ কমালে তরলের স্ফুলঙ্ক কমে। তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 38। এই যে এখানে উত্তরটা কী হবে, এই যে তোমাদের এই যে পুরো প্র্যাকটিক্যাল এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা লিখতে হবে তোমাদের বইয়ের 38 পেজ, এটা তোমরা পেয়ে যাবে। তাহলে পেজ কত, পেজ 38, এটা পেজ 38 তোমাদের টেক্সট বুকের। ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে কী পরিমাণ তাপ লাগবে। তাহলে আমরা দেখো কী জানি, তাহলে এম ইজিকল টু বলছে 10 গ্রাম, তাই তো। ডেল টি এর মান কত বলছে, ডেল টি এর মান হচ্ছে 20 ডিগ্রি আর এখানে 0 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসের মান কত হবে, 1 হবে। যদি এসের মান 1 হয় তাহলে এইচের মান কত হবে, এম ইন্টু এস ইন্টু কত টি। এম মানে কত, এম মানে এখানে 10 ইন্টু এস মানে কত 1 ইন্টু টি মানে 20, তাহলে 20 10কে কত হচ্ছে 200 ক্যালোরি। এটা হচ্ছে কতটা তাপ উৎপন্ন হবে, 200 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, কত উত্তর হবে তাহলে 200 ক্যালোরি। তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তারপরে কোশ্চেন কী দিয়েছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এটা তোমরা পেয়ে যাবে 91 পেজে। তোমরা পেয়ে যাবে কত, 91 পেজে তাপমোচী। এই যে ওপরে রাসায়নিক পরিবর্তন, যেসব রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলা হয় তাপমোচী রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাই বলা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 91 টেক্সট বুক। তারপর বলেছে যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কাজ করতে হয় কেন, এটা তোমরা পেয়ে যাবে 266 পাতা তোমাদের যে টেক্সট মানবইটা আছে রায়মার্টিনের, তারা 266 পাতায় তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে যারা ওয়েল্ডিংয়ে কাজ করেন তারা এক ধরনের বিশেষ ফিল্টার লাগানো চশমা ব্যবহার করেন কেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একদম পেয়ে যাচ্ছ তাহলে 266 পাতা।
266 পাতা রাইমেটিনের মানে বইতে বলছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়, ভোল্টমিটার আর ভোল্টমিটারের মধ্যে পার্থক্য কী? তোমার 292 পাতায় পেয়ে যাচ্ছ এটা উত্তরটা। 292 দেখে নাও উত্তরটা কী হবে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এই তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে এখানে, এখান থেকে শুরু করতে হবে। বলেছে যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হচ্ছে। ঠিক আছে, এটা লিখবে। এবং একই সঙ্গে দেখো দিয়েছে কী দিয়েছে, যে ভোল্টমিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য কী, তাই তো। ভোল্টমিটার আর ভোল্টমিটারের মধ্যে পার্থক্য কী দেখে নাও। ভোল্টমিটার কী, যে ভোল্টমিটার হলো তড়িৎ বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র, কিন্তু যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। তাই ভোল্টমিটার হচ্ছে এক প্রকার বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র। আর ভোল্টামিটারটা কী বলছে, ভোল্টামিটার হচ্ছে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তারপরে বলেছে কি বর্জ্য নিরোধক কী, বর্জ্য নিরোধক কী জিনিস বলছে এবং এর কার্যনীতি কী। তোমরা পেয়ে যাবে 387 পাতা তোমাদের মানবইয়ের 387 এবং 88 পাতায়। দেখো বজ্র নিরোধক কী জিনিস, এই যে দেওয়া আছে যে বজ্র নিরোধক বা বজ্রপ্রবাহ হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকরী ব্যবস্থা। তারপরে বলেছে কি এর কার্যনীতি লিখতে বলেছে। তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 387 রাইমার্টিনের মানবইতে। একই সঙ্গে বলেছে কার্যনীতি, 388 পাতায় পেয়ে যাবে, তার নেক্সট পাতায় পেয়ে যাবে। এই হচ্ছে এর কার্যনীতি, এখান থেকে লেখা শুরু করতে হবে তোমার। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখলে সবচেয়ে ভালো হয়। এই যে এটা স্ক্রিনশট মেরে নাও এবং এটা এখান থেকে এই পর্যন্ত তোমার লিখতে হবে, এই পুরো পার্টটা। ঠিক আছে, আর আগে কী বললাম এইটুকু। ঠিক আছে, এখান থেকে শুরু করে তো তোমার এটা সবটা লিখতে হবে। তুমি যদি এটা না লিখতে চাও তোমার বইয়ের থেকে দেখে দেখেও কিন্তু লিখতে পারো, এটা অসুবিধা নেই। তারপরে বলেছে কি যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। তো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, তার আগে দেখে নাও আগের উত্তরে তোমরা এটাও লিখতে পারো, কিন্তু বজ্র নিরোধকের এই উত্তরটা এর কাজ কী হয় সেটা তোমরা এইটুকু লিখতে পারো, অসুবিধা নেই এটাতে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে যক্ষা রোগের মহামারীর নাম কি। তা যক্ষা রোগের মহামারীর নাম হচ্ছে, আচ্ছা যক্ষা রোগের দায়ী ব্যাকটেরিয়ার নাম, যক্ষার জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। যক্ষা রোগ গেল কোথায়, এই যে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে এই যে মাইকোব্যাকটেরিয়াম টার্বিউকিউলোসিস। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে ডটসের প্রণাম আছে, ডটসের প্রণাম কি, ডটসের প্রণাম হচ্ছে এখানে দেওয়া আছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ঠিক আছে, এটাকে বলা হয় ডটস। ঠিক আছে, এটা দেখো দেওয়া আছে ডটসের সম্পূর্ণ নাম, এটা তোমরা পেয়ে যাবে দুটোই 159 নম্বর পাতা তোমাদের টেক্সট বুকের। জৈব সার ব্যবহারের 4টি সুবিধা রেখো। তোমরা এটা কিন্তু তোমাদের বই থেকে লিখতে পারো, জৈব সার ব্যবহারের 4টি সুবিধা তোমাদের বইতে খুব সুন্দর দেওয়া আছে। এই যে এখানে জৈব সার ব্যবহারের 4টি সুবিধা, অ্যাকচুয়ালি কেন অজৈব সারের থেকে এটা ভালো, একই ব্যাখ্যা। ঠিক আছে, এখানে 4টি পয়েন্ট করা আছে, 1 2 3 4, এই 4টে পয়েন্ট তোমরা লিখতে পারো, খুব সুন্দর হবে উত্তরটা। ঠিক আছে, তারপরে দেখো গ্রুপ ডি এর কোশ্চেন আছে, এটা কত নম্বর পাতায় আছে, এটা 199। তারপরে বলেছে বাষ্পায়নের হার কী হবে তরল উপরিতলের ক্ষেত্রফল এবং বায়ুতলের জলের উপর নির্ভর করে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। কী বলছে বাষ্পায়নের হার। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের টেক্সট বুকের 105 পাতা, তোমাদের টেক্সট বুকের রাইমার্টিন যে বইটা আছে তার 105 পাতায় তোমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে। দেখে নাও, এই যে তলের বাষ্পায়নের হার কোন কোন বলেছে, একটা হচ্ছে তরল উপরিতলের ক্ষেত্রফল, এইটুকু রেড লাইন লিখে দেবে। ঠিক আছে, আরেকটা দেখো বলেছে বায়ু চলাচল, তাই তো, আর বায়ু চলাচলটা এখান থেকে এইটুকু লিখে দিলে হয়ে যাবে। এই দুটো পয়েন্ট লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, যে একখণ্ড বরফ টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে সেই জল জমে বরফে পরিণত হবে কি, যুক্তি দাও। এটা 109 পাতায় পেয়ে যাবে তোমরা, 109 পাতায় দেখো তার এক পাতা পরেই আছে। এই যে বরফ টুকরোর মধ্যে জল দিয়ে কী দেওয়া আছে, দেখো বরফ টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে শুরু করবে, এই এক লাইন লিখলে, লেখার পরে দেখো পরে দেখো দেওয়া আছে এখান থেকে এইটুকু লিখতে হবে তোমাদের। ঠিক আছে, লিখলে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো, তরমুজের বীজে উপস্থিত এনজাইমটির নাম কি। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য দেখে নাও, তো এটা বইতে ভালো পাবে তোমরা। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য 88 পাতায় আছে তোমাদের টেক্সট বুকের, 88 পাতা। দেখে নাও এটা উত্তরটা কীভাবে তুমি লিখবে। এই যে অনুঘটকের বৈশিষ্ট্য তো এখানে দেওয়া আছে, অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে 3টে দেওয়া আছে, পড়ে নিও। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে, তরমুজের বীজে উপস্থিত এনজাইমটির নাম কি। তরমুজের নাম হচ্ছে ইউরিয়েজ। ঠিক আছে, এর নাম হচ্ছে ইউরিয়েজ। তরমুজের বীজ অবস্থায় ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইম থাকে। ঠিক আছে,
তারপরে দেখো বলেছে একই সঙ্গে বলেছে যে এই এনজাইমটি ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়ায় কোন যৌগ তৈরি করে? যৌগ তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে। কী তৈরি করে? অ্যামোনিয়া। যা বিক্রিয়া সহ যদি দিতে চাও সেই পুরোটা লিখতে হবে তোমাদের। এখান থেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সবটা তোমার লিখে দেখাতে হবে। তৈরি করে যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন কী দিয়েছে, তারপরে দেখো বলেছে Fe+CO বিক্রিয়া করলে Fe+CO2, এই যে বিক্রিয়াটা, যে এই বিক্রিয়ায় জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য হিসাবে তোমরা দ্রব্য শনাক্ত করো। গ্যালভানাইজেশন কাকে বলা হয়? তো দেখে নাও জারক দ্রব্য বিজারক দ্রব্য, এই যে জারক হিসাবে FeO, এই যে এই লাইনটা দেওয়া আছে 3 নম্বরটা, আর বিজারক কি? CO, ঠিক আছে। বিজারক CO আর জারক হচ্ছে FeO, ঠিক আছে। তারপরে বলেছে কি, তারপরে বলছে গ্যালভানাইজেশন কাকে বলা হয়? গ্যালভানাইজেশন কাকে বলে তোমরা একটা মানবী থেকে সবচেয়ে ভালো পাবে এবং সেটা তোমরা পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে হচ্ছে 301 থেকে 2 পাতা, 301 থেকে 2 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও 301 2 পাতায় গ্যালভানাইজেশন কাকে বলে, এই যে 2-3 পাতায় আছে। গ্যালভানাইজেশনটা দেখে নাও এখান থেকে, যে লোহার তৈরি দ্রব্যকে মূর্ছে পড়ার হাত থেকে বাঁচাবার জন্য, মূর্ছে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপরে লোহা অপেক্ষা বেশি সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে। এটা লিখে দেবে, হয়ে যাবে গ্যালভানাইজেশনের সংজ্ঞা। তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে, যে জলসেচ প্রক্রিয়ায় ফোড়া পদ্ধতি আর ড্রিপ পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও উত্তরটা তোমরা তোমাদের জীবন বিজ্ঞানের পাঠে পেয়ে যাবে, ড্রিপ পদ্ধতি আর ফোড়া পদ্ধতি। পেজ নাম্বার 201-এ তোমরা এটা পেয়ে যাবে, 201, এই যে দেখে নাও। চাষের জমিতে ফসলের উপর ফোড়ার মতন জল ফেলা হয় বলা হয় ফোড়া পদ্ধতি। আর বলছে পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা করে জল ঝরে পড়ার ব্যবস্থাকে বলা হয় ড্রিপ পদ্ধতি, ঠিক আছে। তারপরে দেখো কী কোশ্চেন বলেছে, তারপরে দেখো বলেছে যে ঝাড়াই ও মাড়াই কাকে বলা হয়? ঝাড়াই মাড়াই তোমরা পরের পাতায় পেয়ে যাবে, এই যে মাড়াই কাকে বলা হয় এখান থেকে এই অবধি লিখে দিতে হবে, ঠিক আছে। মাড়াই বলা হয়, আর ঝাড়াই এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। লিখলেই ঝাড়াইয়ের সংখ্যা হয়ে যাবে। তারপরে দেখো বলেছে আমের জোর কলম কাকে বলা হয়? ঠিক আছে, আমের জোর কলম দেখে নাও, এই যে আটি থেকে তৈরি হওয়া এটি চারাগাছের স্টকের সঙ্গে উন্নত মানের আমজাত শিয়ন এর শাখা একসঙ্গে জোর বেঁধে কলম তৈরি করা হয়, এই পদ্ধতির নাম হচ্ছে জোর কলম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা কত প্রকার? চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে 3 ভাগে ভাগ করা হয়। কী কী সেটা? একটা হচ্ছে কালো চা, একটা সবুজ চা, একটা হচ্ছে উলাং চা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে যেসব নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করে চাল উৎপাদন করে সেগুলি কোন দুটি সারের নাম বলো? এক হচ্ছে ইউরিয়া আর অ্যামোনিয়াম সালফেট বা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কি, যে ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গি রোগের জীবাণুর নাম, এই যে ডেঙ্গি রোগের জীবাণুর নাম আসলে এইডেস ইজিপ্টি, এটা হচ্ছে ডেঙ্গি রোগ। এবং এটা বলছে কোন মশা এই রোগের জীবাণু বহন করে? ডেঙ্গি রোগের জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। কী নাম হচ্ছে? ফয়লাই আকার ভাইরাস, ফ্ল্যাভি, তা তোমাদের বইতে নেই, লিখে নিতে পারো তোমরা, ভাইরাস, ঠিক আছে, ফ্ল্যাভি ভাইরাস। বলছে কোন মশা এই রোগের জীবাণু বহন করে? এটা হচ্ছে স্ত্রী এডিস মশা, স্ত্রী এডিস মশা। বলছি দমদম জ্বরের লক্ষণগুলি কী কী? দমদম জ্বর বেসিক্যালি কালা জ্বরকে দমদম জ্বর বলা হয়, ঠিক আছে। কালা জ্বরকে বলা হয় দমদম জ্বর, ঠিক আছে। তারপরে তাকে বলেছে যে লক্ষণগুলি কী কী? এই লক্ষণগুলো কালা জ্বরের লক্ষণ যেগুলো আছে, দীর্ঘদিন জ্বর, খিদে না পাওয়া বা ওজন কমে যাওয়া, এগুলো লিখে দিলেই হবে। এই যে দীর্ঘকালীন জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লিয়া বড় হয়ে যাওয়া, রক্তল্পতা, এইগুলো, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, তারপরে কোশ্চেন বলছে যে এডিসের সম্পূর্ণ নাম কি? এডিসের সম্পূর্ণ নাম হচ্ছে তোমরা এই বইতেই পেয়ে যাবে, ঠিক আছে। এই দেওয়া আছে অ্যাকোয়ার্ড আছে ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে এডিসের ফুল ফর্ম, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, বৈজ্ঞানিক কারণ লিখতে হবে। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? এর বৈজ্ঞানিক কারণ লিখতে বলছে, তো দেখে নাও এর বৈজ্ঞানিক কারণগুলো কী কী হবে। তোমরা পেয়ে যাবে রায়মার্টিন বইয়ের 111 পাতা, রায়মার্টিন বইয়ের 111 পাতা তোমরা পেয়ে যাবে। যে কুকুর কেন জিভ বের করে হাঁপায়, এই যে গ্রীষ্মকালে কুকুর কেন জিভ বের করে হাঁপায়, এখান থেকে এই অবধি সবটা তোমার লিখতে হবে, ঠিক আছে। তো একই সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে যে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কেন? শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কেন? এটা তোমরা পেয়ে যাবে 123 পাতা, এই যে এখানে দেখো দেওয়া আছে শীতকালে পাখিরা কেন পালক ফুলিয়ে বসে থাকে, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে কীভাবে থার্মোফ্লাক্সে কীভাবে বিজ্ঞান পদ্ধতিতে তাপ সঞ্চালন বন্ধ করা হয়। এটা তোমরা পেয়ে যাবে 121 পাতায়, এই যে দেওয়া আছে। এটা আগের দিন একটা স্কুলে ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল 4 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। ঠিক আছে, 4 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওগুলো একটা নির্দিষ্ট প্লেলিস্ট আকারে পেতে চাও, তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টটা কিন্তু নিজের ফোনে সেভ করে রাখবে। তাহলে কিন্তু তোমরা সময়ের মধ্যে সব ভিডিও একই জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই প্লেলিস্টটা যদি তোমরা সেভ করে রাখো নিজের ফোনে। ঠিক আছে, তো এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ স্কুলে কিছু কিছু কোশ্চেন একটু ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স টাইপের ছিল, সেই জন্য। তো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।